আমি জানি না তাদেরকে কে নামিয়েছে, এই দেশে কোন কি ছিটে গেছিল, তারা কোন ছেঁড়া সাংবাদিক ছিল, and কি করে গেছিল বাংলাদেশ থেকে, কেন তাদেরকে পালিয়ে যেতে হয়েছে, বিদেশে গিয়ে কাউকে করছে। ওরা দেশে আসুক, এত বিপ্লব করা লোকজন দেশে এসে কিছু বলুক না। আমরা তো দেশে থেকেই বলছি, আমরা দেশে থেকেই তো আজীবন বলে যাচ্ছি সরকারের বিরুদ্ধে, সরকারের পক্ষে, যখন যা সত্য সেটাই বলে যাচ্ছি। আমরা তো কোনো, আমাদের তো কোনো পালাতে হয় না। পালিয়ে গিয়ে ভিউ ব্যবসা নিয়ে এগুলো, যারা এই সমস্ত কথা বলে, এগুলোকে, এগুলো নিয়ে কথা বলতে আমি আগ্রহী না। এরা যেগুলো করছে সেগুলো তো রেকর্ড থাকছে। আজকে যদি আমার কিছু হয়, তাহলে ওই টোকাইকে ধরবে যে এই টোকাই তো হুমকি দিয়েছিল একে হত্যা করার জন্য, তাহলে তাকে ধরবে। আমি কি ভীত ওই টোকার জন্য? উন্নত দেশে যেটা হয় সেটা হচ্ছে আমার উপর সে প্রতিশোধ নেবে অপ্রকাশ্যে, আর বাংলাদেশে ডক্টর ইউনূসের শাসনে সেটা নিচ্ছে প্রকাশ্যে। পার্থক্য হচ্ছে এটাই। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। আহ যারা সরকারের সমালোচনা করছেন তাদের উপরে নানান ধরনের খড়গহস্ত নেমে আসতে পারে, নানান ধরনের নাজেহাল করা হতে পারে। কেন মানুষের মধ্যে এই উদ্বেগ উৎকণ্ঠা? এবং গণমাধ্যমের বিষয়ে টিআইবি যে প্রতিবেদন দিয়েছে, ইভেন সংবাদপত্র মালিক পরিষদ নোয়াবের পক্ষ থেকে যে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে, সেটি সরকারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আজকে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ প্রথমে যদি একটু আপনার বিশ্লেষণটা শুনতে চাই, যে আপনি সহ যারা আমরা কথা বলছি, মুষ্টিমেয় কিছু মানুষ সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে সাধারণ মানুষ এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। নানান ধরনের গুজবও উঠছে। আহ আপনি এই বিষয়টি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা এক ধরনের সত্যতা তো আছেই। মানুষ উদ্বিগ্ন কেন হয়? কারণ সোসাইটির মধ্যে মানুষ যখন দেখে যে কথা বলতে পারছে না, সে নিজে কথা বলে আতঙ্কিত বোধ করে, তখন তার মধ্যে যে অ্যাংজাইটি তৈরি হয়, সেটা যখন সে অন্যের উপরেও খড়ক নামে, তখন সে এটা একটা নৈকট্য ফিল করে। সেই কারণে সে মনে করে যে সরকার এইভাবে দমন পীড়ন নিপীড়নে নেমে গেছে, বিশেষ করে বিরোধী মতকে। তো সেই সেই জায়গায় ফিলিংস হয়। বাট পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কেমন ফিল করছি, না, আমি আগে যা ফিল করতাম এখনো তাই ফিল করছি। কিন্তু যেটা ডিস্টারবেন্স যেটা হচ্ছে, সেটা হচ্ছে কতিপয় টোকাই যেগুলা সোশ্যাল মিডিয়াতে কিলবিল করছে, এগুলার হুমকি, এগুলা দেশ থেকে বিদেশ থেকে, এবং এগুলো সাংবাদিক নামদারি টোকা, এগুলোই হুমকি দিয়ে বেড়াচ্ছে। এছাড়া সরকারের তরফ থেকে আমি যদি বলি, আমি তো সরকারের তরফ থেকে কোনো হুমকি পাই নাই। কিন্তু এই টোকাইগুলোকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। কিছু সরকারের নিয়ন্ত্রণে নাই, কিছু সরকারের নিয়ন্ত্রণে থাকলেও সরকার ব্যবস্থা নেয় না। সরকারের নাই, নিয়ন্ত্রণে নাই, এই জন্য বলছে যে ওই টোকাইগুলো সরকারকেও আহ, প্রশ্ন করে ওইভাবে, এই ইউনুস, এই অমুক, এই তমুক, এইভাবে অভদ্র ভাষায়। তো এই টোকাইগুলো যখন এই ধরনের মানে কথা বলে, তখন আমি মনে করি যে আমাকে যে বলছে সেটা তাহলে আমার ইগনোর করাই উচিত। সেই দিক থেকে ইয়ে করি। তবে যারা এখানে সমবেদনা জানাচ্ছেন বা সহমর্মিতা জানাচ্ছেন বা সাবধানে থাকেন, তা অনেক 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 ধন্যবাদ যে তারা আমাদের জন্য এটা ফিল করেন। তারা মনে করেন যে আমরা বোধহয় অনিরাপদ এই জন্য। এবং কিছু কিছু টোকাই আবার ইয়েও করে, যে বলে যে এবার দেখা যাবে, একে গ্রেপ্তার করে না কেন। তারপরে আবার কিছু টোকাই বলে যে এখন চুপ হয়ে গেছে, কিছু বলবে না, মানে উস্কানি দেওয়া। বাট আমি আমার তরফ থেকে বলবো, আমি যেভাবে আছি সেভাবেই আছি, এবং ওইভাবেই থাকতে চাই আগামী দিন। এবং সরকারের তরফ থেকে আমাকে পার্সোনালি কোনো প্রেশার দেওয়া হয় নাই। যদি দে অবশ্যই জানাবো, সেটা তো অবশ্যই শেয়ার করবো। কিন্তু না দিলে আমি কেন খামাখা খামাখা বলবো যে সরকার আমাকে চাপ দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না? আমি তো দেখছি যে সরকারকেও চাপ দিচ্ছে এই টোকাইগুলো, শুধু আমাকে না। তো আমি কিভাবে সরকারকে শুধু ব্লেম দেবো? But সরকারের উচিত এগুলার প্রিভেন্ট করা, সাংবাদিকদের প্রটেকশনে আরো বেশি মনোযোগী হওয়া। বিশেষ করে আহ, সাংবাদিক নির্যাতন গ্রাম অঞ্চলে বা শহরে, বা বিভিন্ন সাংবাদিকদের চাকরি খাওয়ার যে বিষয়টা, সেগুলোতে সরকারের নজর দেওয়া আমি উচিত। ওই জায়গাটি টিআইবি একটু আপনার কাছ সাম্প্রতিক থেকে, আমি ঠিক ওই জায়গাটিতে একটু প্রশ্ন করছি আপনাকে। আপনি যাদের কথা বলছেন, যে টুকাইদের কথা বা যে পলাতক ইউটিউবার যারা নানান ধরনের কন্টেন্ট তৈরি করছে উস্কানিমূলক, সরকার, এটা সত্য কথা, আমার আপনার উপরে এখনো কোনো ধরনের ডিরেক্ট কোনো হুমকি দেয়নি, কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করেনি। কিন্তু বাস্তবতা তো এটি, যেই টোকাইদের কথা বলছেন, যেই পলাতক কিছু মানুষের কথা বলছেন, তারা ওহী নাজিল করছে, দার্শনিকের ভূমিকা অবতীর্ণ হয়েছে, সেই তাদের
কথাই তো সরকার প্রাধান্য দিচ্ছে, সরকার শুনছে, সেইখান থেকে কি সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা, আপনি যদিও শুরুতে বলেছেন হ্যাঁ তার তো কিছু ভিত্তি আছে, এবং এই উদ্বেগ উৎকণ্ঠা আরো বেশি জাগে কিনা যখন দেখা যায় যে তাদের কথাই সরকার কোনো কোনো ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে এবং তারা যা বলছে শুনছে? তারা যা বলছে সেটা হয়ে যাচ্ছে। তারা মব লিঞ্চিং এর মানে করতে পারছে, সরকার সেটা হুম প্রিভেন্ট করছে না এই জায়গায়। হুম এই জায়গায় হুম তখন হুম। মনে হয় যে সরকার বোধহয় ওদেরকে সমর্থন করছে। এই জায়গায় মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে। সরকার যে আসলে একটা অথর্ব, সরকার যে আসলে কিছুই করছে না, সরকার এদিকও না ওইদিকও না। সরকার যে এখন ওই যে ইয়েতে আহ, আপনার সিপিডির যে ভট্টাচার্য যেটা বলছিল যে জি, এই দেবপ্রিয় ভট্টাচার্য, হ্যাঁ। মানে, হ্যাঁ, দেবপ্রিয় দেবপ্রিয় ভট্টাচার্য। ভট্টাচার্য, রাইট, দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বলছিল, এত সহজ সরল, এত সৎ সরকার আমি আর দেখি নাই। ঠিক ওই রকম পরিস্থিতি চলতেছে আর কি। যে এখন মানে ওরা এদিকও না ওইদিকও না এমন এক অবস্থানে গ্রহণ করছে। সরকার যদি এগুলো প্রিভেন্ট করতো, বিশেষ করে 32 নম্বর ভাঙার প্রতি যে হুমকি ছিল, সেটা একদম বড় ধরনের একটা ইভেন্ট ছিল। সরকার যদি ওইটাকে প্রিভেন্ট করতো তাহলে মানুষ মনে করতো যে সরকার এগুলোকে সাড়া দেয়। যে এই জঙ্গি গোষ্ঠী, তারপরে মব গোষ্ঠী, এই টোকাই ইউটিউবার, পলাতক ইউটিউবার, এদের 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 কথাকে সরকার পাত্তা দেয় না। সরকার তার নিজস্ব নীতিতে চলে। সরকার এটা করে নাই বলে মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে সরকার এটা চাইতেছে। সরকার অনেকের গলা টিপে ধরতে চাচ্ছে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না এখনো। না, যখন সেই পলাতক ইউটিউবার বা আপনার বক্তব্য অনুযায়ী যে টোকাইদের কথা আমরা মেন করছি, তারা শুধু মব লিঞ্চিং নয়, 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে সারা দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড তাতে ইন্ধন দেওয়াই শুধু নয়, সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে রদ বদল, অমুককে বাদ দেয়া তমুককে নেওয়া, এবং তাদের কথা অনুযায়ী নানান ধরনের এজেন্ডা বাস্তবায়ন করা, এগুলো তো আমরা দেখছি। তাহলে তাদেরকে আমরা কিভাবে অ্যাভয়েড করব? সাধারণ মানুষও বা কেন তাদের উদ্বিগ্নের জায়গা থেকে সরে আসবে? আমি তো সরে আসতে বলছি না, আমি তো তাই তো বললাম যে সরকার এগুলো প্রিভেন্ট করছে না, তাই মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। বাট আরেকটা জিনিস হচ্ছে যে শুধু সাংবাদিকরা কথা বললে হবে, সাধারণ মানুষ কথা বলতে পারছে কিনা সেটাও দেখতে হবে। সাধারণ মানুষ তো তার দৃষ্টিতে দেখবে আমি কথা বলতে পারছি কিনা, এবং আমার আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে সাংবাদিকরা কথা বলতে পারছে কিনা, আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে বিরোধী দল কথা বলতে পারছে কিনা। এগুলোই মানদণ্ড। নিশ্চয়ই সরকারে যারা আছে তারা এগুলো খুব ভালো করেই জানে। আহ, আপনি বলছেন বা আমিও আমিও বলছি যে আমাদের উপরে সরাসরি তেমন কোনো ধরনের প্রভাব পড়েনি। আমাদের উপরে প্রভাব পড়েনি শুধু এটুকু দিয়ে তো নিশ্চয়ই বিচার করলে হবে না। তার মানে আমি বলতে চাচ্ছি যে এর আগে যে ঘটনাগুলো আমরা দেখেছি, সামান্য কয়েকটা কোশ্চেনের বিপরীতে অনেকে চাকরি গেল। টিআইবি যে প্রতিবেদন দিয়েছে তার মধ্যে একেবারে স্পেসিফিক্যালি অনেক কিছু উল্লেখ করা হয়েছে, আপনি নিশ্চয়ই সেটি পড়েছেন। যদি একটু আপনাকে রিকল করার জন্য বলি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। আর হত্যা মামলা তো দেওয়া হয়েছে, এটা তো অনেক আহ, অনেক আলোচিত হয়েছে, 266 জনের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। 24 জনের বেশি গণমাধ্যম কর্মীকে পদ থেকে অপসারণ করা হয়েছে। 8টি সংবাদপত্রের সম্পাদক, 11টি বেসরকারি টেলিভিশনের চ্যানেলের বার্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে। 150 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। একেবারে স্পেসিফিক্যালি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ টিআইবি এটি উল্লেখ করেছে। তাহলে বা আমরা আমাদেরটা বলছি যে সরাসরি আমাদের উপরে কোনো প্রেশার আসেনি আমাদের উপরে, এইগুলো কি আপনি কিভাবে বলবেন, কি মনে করেন? এগুলো তো আমি বললাম, এগুলো তো সরকারের এই ব্যর্থতা। এগুলা এক ধরনের ব্যর্থতা এই অর্থে যে সরকার এগুলো প্রিভেন্ট করতে পারে না। ভীতি সংস্কৃতিটা তৈরি হয়েছে, বিশেষ করে ভুয়া মামলার যে বিষয়টা। এখন একদল লোক আছে যে যারা অপরাধ করেছে, যারা অতীতে দালালি করেছে, তাদের বিরুদ্ধে কি কোনো মামলা হবে না? হতে পারে। আপনার দালালির কেন দালালি মামলা করেন না, কিন্তু হত্যা মামলা কেন দিচ্ছেন? ও তো হত্যা করে নাই। আপনি যে সমস্ত মামলা দিচ্ছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, এই যে প্রধান বিচারপতি, যে 2 দিন আগে যিনি, কদিন আগে যিনি, যাকে গ্রেপ্তার করা হলো, খায়রুল সাহেব, ওনার বিরুদ্ধে তো একটা হত্যা মামলা দিয়েছে। এটা কোনো পাগল বিশ্বাস করবে এই প্রধান বিচারপতি যায় রাস্তায় হত্যা হত্যা করছে কাউকে? কিংবা এই ধরনের হত্যা মামলা যাদের বিরুদ্ধে দিচ্ছে, এগুলোতে হচ্ছে যে সরকার আসলে হয়তো সময় নষ্ট করছে, এনার্জি লস করছে,
কাজের কাজ কিছু হচ্ছে না। প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার জন্য এই সমস্ত মামলা দিয়ে তার বিচার বিভাগের লোকদেরকে, তার আইন জীবী যারা আছে তাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে, তাদেরকে অহেতুক ইয়ে করছে, এবং এগুলো দুই দিনও টিকবে না এই ধরনের মামলা। তো আমি মনে করি যে মিথ্যা মামলাটাই সরকারকে একটু আহ মানে মানে পেছনে ফেলে দিচ্ছে। মিথ্যা মামলা প্লাস মব লিঞ্চিং, এগুলা এগুলো যদি প্রিভেন্ট করতো শুরু থেকে সরকার, তাহলে এটা হতো না। আর এখানে যে আপনি যে তালিকাটা দিয়েছেন, সেই তালিকাটাতে সরকার কি এককভাবে দায়ী, আমি সেটাও বিশ্বাস করি না। শফিক যে স্টেটমেন্ট দিয়েছে, এবং আমি তার সাথে কিছুটা একমত, এখানে অনেকগুলো তো মালিক পক্ষ তার নিজের চাহিদা অনুযায়ী তার পিঠ বাঁচানোর জন্য আগে আওয়ামী দালালকে রেখেছিল, এখন বিএনপি দালাল কে আছে, জামাতি দালাল কে আছে, তাকে খুঁজে বসাচ্ছে। এটাতে সরকার কি করবে? সরকার কি বলেছে? সরকারকে আমি দায়ী করি বিএসএস এর মতো একটা প্রতিষ্ঠানে অথর্ব, মানে অসাংবাদিক, একটা অযোগ্য একটা লোককে ওখানে বসিয়ে দেওয়ার জন্য সরকারকে আমি দায়ী করব। বিটিভিতে যদি এরকম কিছু দিয়ে থাকে, বিটিভি, বিএসএস, এগুলোকে এখনো যে তারা সরকারের মাউথ পিস হিসেবে রেখে দিচ্ছে, বড় বড় কথা বলবে, সংবাদপত্রের স্বাধীনতা দিবে, নিজের আয়ত্তে যেগুলো আছে সেগুলোতেই তো বসাইছে কিছু টোকাই এবং কিছু অপদার্থ এবং কিছু নিজের পাঁচাটা লোকজন। সরকার এই জায়গায় ব্যর্থ হয়েছে, পিআইবির মতো একটা প্রতিষ্ঠানে নিজের দলীয় দালালকে বসিয়েছে। এরকম বহু জায়গা আছে। আপনি দেশের বাইরে যে সমস্ত নিয়োগ, সবগুলো একই 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 অবস্থা। তার ইউনুস সেন্টারের সাথে ঘনিষ্ঠ লোকজনকে সরকার এখানে আহ, আহ, বসিয়েছে। এগুলোর জন্য আপনি সরকারকে দায়ী করেন কেন? একটা যোগ্য লোকদেরকে বাদ দিয়ে অযোগ্য অথর্ব লোকদেরকে এখানে বসাবে। কিন্তু কোন বেসরকারি প্রতিষ্ঠানে কাকে কে বসিয়েছে সেজন্য আপনি তো সরাসরি দায়ী করতে পারেন না। সরাসরি আমি দায়ী করবো শুধু সরকার নিজের ক্ষমতা যেখানে আছে সেখানে। যেগুলোকে বসিয়েছে সেগুলো তো আমি দেখেছি যে সরকার বসায় না, এগুলো মালিক বসিয়েছে। এখন মালিক বলতে পারে আমাকে বিএনপির তরফ থেকে চাপ দেওয়া হয়েছে, আমাকে জামাতের তরফ থেকে চাপ দেওয়া হয়েছে। তো চাপ দিতে আপনাকে পারে কেন? কারণ আপনার সেই দুর্বলতা আছে, আপনার সেই মেরুদণ্ড নাই, আপনি সে অপরাধ করেছেন, কিংবা আপনি সুবিধা নেবেন সরকার পরিবর্তনের পর, বা সরকার পরিবর্তন হয়ে গেছে এখন আওয়ামী লীগের দরকার নাই, সো আওয়ামী দালালকে আপনার দরকার নাই, এখন বিএনপি দল দরকার, জামাতি দালাল দরকার। সেই হিসেবে আপনি যে তালিকা দিলেন, এতগুলো প্রতিষ্ঠানের প্রধান কথা চেঞ্জ হয়েছে, সেটাই চিত্র। এই জন্য সরকারকে আমি এককভাবে কিভাবে দায়ী করব? আমি একক এটাতে ভয় দায়ী করতে নিশ্চয় দায়ী পারছি করছি না। না, একক ভয় নিশ্চয় আমিও দায়ী করছি না, কিন্তু বাস্তবতা এটি যে আমাদের গণমাধ্যম মালিকদের মেরুদণ্ড নেই, অথবা তাদের ব্যবসায়িক স্বার্থ দেখার জন্য তারা যখন যেদিকে হাওয়া সেদিকে তারা চলে, এটি চরম বাস্তবতা। কিন্তু সরকারের পক্ষ থেকে যদি এরকম একটা অভয়ের পরিবেশ নিশ্চিত করা যেত, এই এনভায়রনমেন্ট তারা তৈরি করতে পারেনি বিধায় তারা এদিকে যাচ্ছে। যেমন আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই, আমরা এর আগে দেখেছি অন্তত 2024-এর 5 আগস্ট পর্যন্ত খুব সেন্সিটিভ ডে এবং ইম্পর্টেন্ট ডে গুলোতে, স্বাধীনতা দিবস, শহীদ দিবস কিংবা বিজয় দিবসে, যেই ডগি উঠতো টেলিভিশন চ্যানেল গুলোতে কালো পতাকা শহীদ দিবসে, কিংবা স্মৃতিসৌধের সিম্বলিক ডগে উঠতো, অথবা পত্রিকাগুলোতে বাম পাশে এক লাইনে ইতিহাস নির্ভর যে কলাম গুলো লেখা হতো, সেগুলো কিন্তু হাতে গোনা দুই একটি প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও দেখিনি 2024-এর 5 আগস্টের পরে। এটা তারা, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি যখন একটি প্রতিষ্ঠানে ছিলাম 5 আগস্টের পর পরে, সরকার কিন্তু নির্দেশনা দেয়নি, তারপরও ওই প্রতিষ্ঠান এই কাজগুলো করেনি। কেন তো করেনি? তার মানে ওই যে কি দাঁড়ালো? ভয়ে। একই তো কথা দাঁড়াচ্ছে, আমি যেটা বললাম। আপনার হ্যাঁ, আমি সেটাই বলছি। মেরুদণ্ডহীন মালিক পক্ষ এটা করছে না, সরকার কি বলেছে তুমি এটা দিচ্ছ কেন, এটা দিয়েছো কেন? সরকার তো বলে না, নাই। বলেন না। সে আমি নির্দেশ। আমি আমি সেটাই বলছি সাংবাদিক আনিস আলমগীর, যে সরকার তাহলে ওই পরিবেশটা নিশ্চিত করতে পারেনি, নির্ভয় বা অভয় না পরিবেশটা না না, নিশ্চিত করতে সরকার পারেনি। সরকার নির্ভয় পরিবেশের বিষয় তো না। সরকার নির্ভয় পরিবেশ ওই জায়গায় যে আপনি এটা যদি লাগিয়ে লাগিয়ে ফেলেন, আপনি এমন একটা কাজ করেছেন যেটা, মনে করেন এখন জনকণ্ঠ দখল, এখানে সরকারের ইনভলভমেন্টের কথা বলা হচ্ছে, সরকারের হুম, হুম। দালালরা এখানে ইনভলভ আছে, জামাত আছে, বিএনপি আছে, এনসিপি আছে, এই জাতীয় কথাবার্তা বলতেছে। সরকার এখানে কি করবে? সরকার এখানে যদি নিজেদের উদ্যোগ নেয় তাহলে ঠিক আছে, আমরা উদ্যোগ নিয়েছি এখানে। কিন্তু আপনি যে প্রতিষ্ঠানের কথা বললেন, সেই প্রতিষ্ঠানের মালিক যদি আগে চোর ডাকাত হয়ে বদমাশ হয়ে বিদেশে পালিয়ে থাকে, এখন এসে টেলিভিশন দখল করে, তো তার তো ওই টেলিভিশন দখল করার জন্য তার দরকার, সে চেয়ারম্যান হিসেবে পালিয়েছিল, হ্যাঁ, অপকর্ম করে। সে অপকর্ম করে পলাতক হওয়ার পরে 5 আগস্টের পরে এসে সেই চেয়ারম্যান টেলিভিশন দখল করেছে। সেই টোকাই সাংবাদিক কতগুলোকে রেখে
স্বাধীনতার বিরুদ্ধে প্রচার করছে তার টেলিভিশনে। তো যদিও তার টেলিভিশনে না, তার টেলিভিশন শেখ হাসিনাই দিয়ে গিয়েছিল, এই দেশের প্রথম টেলিভিশন সেটা। তো এই দায়িত্ব কার? এই দায়িত্ব তোকে, আপনি কি সেই সাংবাদিক ওই সরকারকে দায়ী করবেন? সরকারকে বলছে এটা তো করো, সরকার তো বলে নাই। সো আমি মনে করি যে এই সমস্ত অপকর্ম ওই মালিকরাই করছে। আমরা সব সময় মালিকদেরকে ধোয়া তুলসী পাতা ভেবে শুধুমাত্র এদেরকে দায়ী করছি। সরকার একটা জিনিস এখানে শুধুমাত্র দায়ী, যদি কোনো মব হুমকি দিয়ে থাকে যে আমি এই টেলিভিশন আহ, দখল করতে যাচ্ছি, এই টেলিভিশনের অমুককে এই পদ থেকে সরাও, সরকার সেই, এবং সেই জায়গায় তারা মব নিয়ে গিয়েছে, সরকার তাদেরকে সরায় নাই। আমি তো দেখেছি প্রথম আলো, ডেইলি স্টারে মব গিয়েছিল, সরকার ভালোভাবে সেটা প্রিভেন্ট করেছে। আর কোন প্রতিষ্ঠানে তো মব যায় নাই যে সরকার প্রিভেন্ট করে নাই, সেরকম ঘটনা তো ঘটে নাই। মব যাওয়ার জনগণকে আগে আপনি তো নিজে সাংবাদিকদের চাকরিচ্যুত করছেন, তাহলে আপনি কিভাবে সরকারকে দায়ী করেন? ঠিক আছে, আমি অবশ্যই এখানে আপনার সঙ্গে একমত, কিন্তু জনকণ্ঠের বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেটি তো একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান, সে কোন পলিসি নিয়ে চলবে। যে কোনো, আমি জনগণের কথা বলছি না, প্রত্যেক প্রতিষ্ঠানে তো একটি সম্পাদকীয় নীতিমালা থাকে। কেউ যদি দালালি করে ও কেউ যদি অপকর্মও করে, সেক্ষেত্রে তো আইনি প্রতিকার পাওয়ার তো একটি জায়গা আছে, প্রেস কাউন্সিল বা অন্য আরো অনেক বিষয় আছে। সেখানে এই যে সেখানেও তো এক ধরনের মব ক্রিয়েট করা হলো জনকণ্ঠে, মব ক্রিয়েট করে এমন কেন করে করছে? সেখানে। জনগণের মালিক কেন ইয়েতে যায় না, আদালতে যায় নাই? যে আমার প্রতিষ্ঠান দখল করেছে টোকাইরা, আমার প্রতিষ্ঠান দখল করেছে রাজাকাররা, আমার প্রতিষ্ঠান দখল হচ্ছে বিএনপি এনসিপি, ওরা দাবি করুক। ওরা তো দাবি করছে না। সরকারের কোন ঠেকা পড়েছে এটারে নাক গলানোর? তুমি যদি সরকারের কাছে না চাও বিচার, তাহলে সে কিভাবে করবে? জনকণ্ঠের মালিক জনকণ্ঠকে কি বানিয়েছে? এটা বিএনপির আমলে এটা এক ধরনের ছিল, আওয়ামী লীগ আমলে এটা তো আওয়ামী লীগ আমলে বোধহয় জন্ম হয়েছে, না বিএনপি আমলে জন্ম হয়েছিল, তখন এক ধরনের চলেছে। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগের জন্য প্রোপাগান্ডা হিসাবে কাজ করেছে। জনকণ্ঠ অনেক ভালো ভালো রিপোর্ট করেছে, আমি অস্বীকার করি না, কিন্তু এটা তো একটা প্রোপাগান্ডা পত্রিকা ছিল। এটা তো এই আওয়ামী শিবিরের ইনকিলাব ছিল, যে প্রোপাগান্ডা তৈরি করা। এই ইনকিলাব শেখ হাসিনা টাকা দিয়ে রাখছিল। এখন টাকা শেষ হয়েছে, এরা কি সব কার্যকৃত কার্যকলাপ করতেছে, এক টোকায় যায় আরেক টোকায় আসে, এগুলো চলতেছে। তো সরকার এখানে কি করবে? আমি তো এখানে শুধুমাত্র সরকারের দোষ দেখি না, এখানে মালিক পক্ষেরও দোষ দেখি। মালিক পক্ষ তার পত্রিকাকে তো সে কি আদালতে যাক, আদালতে গিয়ে বলুক আমার পত্রিকা দখল করেছে কেন। সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, তখন আমি সরকারকে দায়ী করব, সরকারকে বলবো যে কেন এটা ব্যবস্থা নিবে না। একটা বেসরকারি প্রতিষ্ঠান কিভাবে এরকম দখল করতে পারে? একটা বেসরকারি জায়গা, বঙ্গবন্ধুর 32 নম্বরের জায়গাটা একটা প্রাইভেট বাড়ি কিভাবে ভেঙে ফেলতে পারে? কালকে আপনার বাড়ি ভাঙতে পারে, পাশের বাড়ি ভাঙতে পারবে, সেটার আমি প্রতিবাদ করতে পারি না? আপনার সেটা যদি এখানে অন্যায় হয়, আপনি আপনি তো আইনেরই আশ্রয় নিচ্ছেন না। আপনার জন্য কার টাকা পড়েছে যে আপনার জন্য কথা বলার? আপনি নিজে সাংবাদিকতা কি করেছেন সেটাও তো দেখতে হবে। এর থেকে তো ভালো আপনি যে আওয়ামী লীগ আমলে এটা ইনকিলাব ছিলেন, প্রপাগান্ডা পত্রিকা ছিল, সেই প্রপাগান্ডাকে বাদ দিয়ে এখন সরাসরি ইনকিলাব হয়ে গেছে। তো আর দরকার কি? তার থেকে তো ভালো আপনি যে মুক্তিযুদ্ধের পক্ষে আগে কথা বলতেন, সেটা প্রপাগান্ডা হোক আর যে স্টাইলে হোক, সেই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে এখন আপনার পত্রিকায় দেখা যাচ্ছে আপনি নিজে থাকা অবস্থায় ওই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন। তো এই পত্রিকা হুম, থাকার হুম। দরকার কি মালিক পক্ষ দিয়ে? আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আমি তথাকথিত ওই যে সংবাদপত্রের হামলা, এগুলোতে আমি বিশ্বাস করি না। যে সংবাদপত্রের উপর হামলা করেছে, সংবাদপত্রের মালিক নিজেই হচ্ছে 2 নম্বর, মানুষকে কেন বলবে? আম, নানান ধরনের হুমকি তো নানান মাধ্যমে পাওয়া যাচ্ছে। আমরা যারা কথা বলছি, আপনি সহ, আহ প্রথমে উল্লেখ করলাম যে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করার দাবি জানাচ্ছে, কেউ কেউ কন্টেন্ট তৈরি করছে রীতিমতো। এবং এরকম তো আমার ক্ষেত্রেও বলা হলো যে অমুককে যদি বিতাড়িত না করা হয় ফ্যাসিবাদের দোসর হিসেবে, তাহলে এই মব লিঞ্চিং এ একটা ইঙ্গিত দেওয়া হলো। আপনার উদ্দেশ্যে বলা হচ্ছে যে কেন এখনো পর্যন্ত আপনি জীবিত আছেন। মাসুদ কামালের উদ্দেশ্যে বলা হচ্ছে কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। রীতিমতো শুধু যে কয়েকটা কমেন্ট করে নয়, রীতিমতো কন্টেন্ট তৈরি করা হচ্ছে। এরা কারা? এদের পরিচয় কি? এরা কাদের হয়ে কাজ করছে? কেউ কি এদেরকে নামিয়েছে বিশেষ উদ্দেশ্যে, নাকি স্বতঃস্ফূর্ত ভাবে তারা কাজ করছে? আপনার কি মনে হয়? আমি জানি না তাদেরকে কে নামিয়েছে, এই দেশে কোন কি ছিঁড়ে গেছিল, তারা কোন ছেঁড়া সাংবাদিক ছিল, and কি করে গেছিল বাংলাদেশ থেকে, কেন তাদেরকে পালিয়ে যেতে হয়েছে, বিদেশে গিয়ে কাউকে করছে। ওরা দেশে আসুক,
এত বিপ্লব করা লোকজন দেশে এসে কিছু বলুক না, আমরা তো দেশে থেকেই বলছি। আমরা দেশে থেকেই তো আজীবন বলে যাচ্ছি সরকারের বিরুদ্ধে, সরকারের পক্ষে। যখন যা সত্য সেটাই বলে যাচ্ছি। আমরা তো কোনো, আমাদের তো কোনো পালাতে হয় না। পালিয়ে গিয়ে ভিউ ব্যবসা নিয়ে এগুলো, যারা এই সমস্ত কথা বলে, এগুলো নিয়ে কথা বলতে আমি আগ্রহী না। এদেরকে, এদের 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 প্রতি এরা যেগুলো করছে সেগুলো তো রেকর্ড থাকছে। আজকে যদি আমার কিছু হয়, তাহলে ওই টোকাইকে ধরবে যে এই টোকাই তো হুমকি দিয়েছিল একে হত্যা করার জন্য, তাহলে তাকে ধরবে, তাকে ধরা হবে তখন। আমি কি ভীত ওই টোকার জন্য? আমি আনিস আলমগীর তালেবানদের কাছ থেকে এসকেপ হয়ে চলে এসেছি, তালেবানরা আমাকে অ্যারেস্ট করেছিল, সেখান থেকে আসা লোক। আমি বাগদাদে বোমার মধ্যে রিপোর্ট করা লোক। এই সমস্ত টোকাইদের হুমকিকে আমি গায়ে মাখার টাইম আছে? টোকাইরা হুমকি দেবে মৃত্যুর জন্য? মৃত্যু তো একদিন হবে। আমি কি কাপুরুষ যে আমাকে পিছন থেকে এসে মেরে দিল? আমি এটা কি, পিছন থেকে মারতে পারবি, সামনে থেকে তো কেউ মারতে পারবি না। আর মারতে তো হবে, মরা তো যাবে একদিন না একদিন। তাই বলে সত্য বলার জন্য যদি মরে যায়, তাহলে তো অসুবিধা কি? সত্য বলতে তো ইয়ে নাই। আমি তো রাজাকারের বাচ্চা হিসেবে মরতে চাই না। বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে তো মরতে চাই না। মানুষকে গালাগালি করে, অসম্মান করে, কন্টেন্ট তৈরি করে, সাংবাদিক নাম দিয়ে তো বাঁচতে চাই না। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। এই সমস্ত টোকাইদের নিয়ে কথা বলার আমার টাইমও নাই। কিন্তু টোকারা তো যা ঘটনার অনেক কিছু ঘটিয়ে ফেলছে, যেমন ধরুন আহ গাজীপুরে যে ঘটনাটি ঘটলো, প্রকাশ্যে জবাই করে হত্যা করা হলো একজন সাংবাদিক, এবং সেই সাংবাদিকের প্রোফাইলে যদি আপনি যান, আমি যেমন ঘেটেছি সরকার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং এনসিপির বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের তিনি বিরোধিতা করছিলেন। এখন বলা হচ্ছে যে কোনো একটা ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে তাকে আহ সন্ত্রাসী হামলার শিকার হতে হয়েছে, কিন্তু তার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। এবং সাম্প্রতিক সময় অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে, আর এক সাংবাদিককে মেরে থেতলে দেওয়া হয়েছে তার পাথর দিয়ে। এইগুলো থেকে তাহলে যখন সরকার কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছে না, তখন আমাদের কি করণীয় থাকে? সরকার ইন জেনারেল সাংবাদিকদের প্রোটেকশনের ব্যবস্থা করা উচিত। কিন্তু ঘরে ঘরে গিয়ে কিভাবে প্রোটেকশন করবে? আপনি যে সাংবাদিকের কথা বললেন তুহিন, তাকে নিয়ে কালকে আমি লিখেছিলাম আক্ষেপ করে। সে কিছু বোকামি করেছে, তার কাছে একটা ফুটেজ আছে, সেটা চেয়েছে। সেটা তার জীবন থেকে মূল্যবান হয়ে গেল কেন? সেটা কেন দিবে না? সে সে হানি ট্র্যাপের ঘটনায় ভিডিও করেছে। ভিডিও কেন করবে সে? এবং ভিডিও করেছে ভালো করা। তুমি গোপনে করতে পারো, যেহেতু এটা প্রকাশ হয়ে গেছে তাহলে সেটা দেওয়া উচিত ছিল। আমি এখানে ষড়যন্ত্র তত্ত্বে কোনো বিশ্বাস করি না। সে মুক্তিযুদ্ধের পক্ষে লিখেছিল, বা অমুক এই জামাতকে গালি দিয়েছিল এই জন্য তাকে হত্যা করে, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি স্রেফ এটা ইনসিডেন্ট, এবং পুলিশ যে ভাষ্য এখানে দিয়েছে আমি সেটা বিশ্বাস করি। কারণ এই ধরনের ঘটনা ঘটতেই পারে। কারণ আমি একজন লোককে কোপাচ্ছি, আমি একজন লোককে মারছি, সেই দৃশ্য আপনি ফুটেজ নিয়েছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আমাকে দিয়ে দেন, সেটা আপনি দিচ্ছেন না। আমি যদি ওই ক্রিমিনাল হই, সে প্রতিশোধ আমি নিতে পারি। এটা এটা উন্নত দেশেও হতে পারে, এটা যদি বাংলাদেশে তা না। উন্নত দেশে যেটা হয় সেটা হচ্ছে আমার উপর সে প্রতিশোধ নেবে অপ্রকাশ্যে। আর বাংলাদেশে ডক্টর ইউনূসের শাসনে সেটা নিচ্ছে প্রকাশ্যে। পার্থক্য হচ্ছে এটাই। কিন্তু ক্রিমিনালরা সবসময় রিভেঞ্জ এভাবেই নেয়। এটা নতুন কিছু না। তো আমি এই ঘটনাকে মনে করি না যে, তুহিনের ঘটনা দিয়ে মনে করি না যে সরকার সাংবাদিকদের প্রোটেকশন নিচ্ছেন না। সরকার তো সারা দেশের মানুষেরই প্রোটেকশন নিচ্ছেন না। 200-এরও বেশি মানুষকে কুপিয়ে তো হত্যা করা হয়েছে 5 আগস্টের পর থেকেই। তো ওদের জীবন কি জীবন না? শুধু সাংবাদিকের জীবনটাই জীবন? অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক আনিস আলমগীর, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও ভালো থাকুন। তবে শেষ করার আগে এটুকু অন্তত বলতে চাই, কোনো ধরনের হুমকি ধামকি, কোনো ধরনের খড়গহস্ত আমাদের কণ্ঠকে অবদমিত করতে পারবে না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।